ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। যেখানে প্রেম নিষিদ্ধ, ইরশাদ জাহান জেরিন পর্ব 15। সাজের কান্না পাচ্ছে ভীষণ। আরজান ভাই একটা অভিশাপ, সে সাজকে খালি কষ্ট দেয়। কাল রাতের ঘটনা মনে পড়ছে তার। ফাজিল লোকটা কি থেরাপিটাই না দিল। নিজের রুমের বাথরুমটা তাকে দিয়ে 47 বার পরিষ্কার করলো। সাজের কোমর থেকে শুরু করে সারা শরীর ব্যথা করছে। রাতে কিছু খেতেও দেয়নি। কেবল তাই করেনি, মশা মারার স্প্রেটা তার মুখে মেরে তাকে গায়ে বিলাই চিমটি লাগিয়ে দিয়েছে। ওমা, তারপর কি চুলকানি! সেই চুলকানি আর জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া চোখ দুটো নিয়ে 47 বার বাথরুম পরিষ্কার করা মুখের কথা। সাজ ভোরের দিকে একবার জিজ্ঞাসা করেছিল, এটা ছিল আপনার থেরাপি? এটার থেকে বেটার ডিম থেরাপি দিতেন। বিপদের কালে খাদ্য সংকটে অন্তত পেছন থেকে সেই ডিম বের করে তা ভাজি করে খেয়ে বাঁচতে তো পারতাম। আরজান জবাব দিল না, কেবল একটা পেইন কিলার দিয়ে বলল, খেয়ে নে। তোর আবার বেশি শরীর খারাপ করলে বিয়ের পর তো সেই আমাদেরই তোর স্বামীর কথা শোনাবে। সাজ মাঝে মাঝে আরজান ভাইয়ের এইসব কথার মানে খুঁজে পায় না। এত সব তার মাথায় ঢুকেও না, কেন জানি খুব খুব বেশি কঠিন লাগে শুনতে। এখন ভোর, বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাজ। আকাশটা ধূসর ভারী, হাওয়ায় কেমন ঠান্ডা একটা শিরশির ভাব, যেন বৃষ্টির আগমন বার্তা। দূরে কোথাও মেঘ গর্জন করে উঠল হালকা করে। সাজের চোখ দুটো লাল, শরীর এখনো ব্যথায় ভরা, কিন্তু তার চোখ থেকেও বেশি জ্বালা করছে অপমানটা। ঠিক তখনই পেছন থেকে দরজা খুলে কারো ঢোকার শব্দ। এত সকালে দাঁড়িয়ে নাটক করছিস কেন? সাজ মুখ ঘুরালো না, গলার স্বর শুনে বুঝে গেছে এটা আরজান ভাই। নাটক না, দাঁড়িয়ে আছি। ও, দাঁড়িয়ে আছিস? মনে হচ্ছিল কোনো কুকুর খাবারের জন্য অপেক্ষা করছে। সাজ এবার শরীর ধীরে ঘুরে তাকালো, চোখে একরাশ বিরক্তি। আপনার তো সবকিছু মজা লাগে, তাই না? আরজান কোনো উত্তর দিল না, বরং হাতটা সামনে বাড়িয়ে দিল। তার হাতে ছোট্ট একটা শালিক পাখির বাচ্চা, ভেজা, কাঁপছে। সাজ অবাক হয়ে তাকিয়ে রইল। এটা পড়েছিল নিচে, বাসা থেকে পড়ে গেছে মনে হয়, মরে যেত তাই তুলে আনলাম। আপনি? সাজের কণ্ঠে অবিশ্বাস স্পষ্ট। আরজান ফুরকুচকে বলল, আমি মানুষটা নাকি? সাজ কিছু বলল না, ধীরে হাত বাড়িয়ে পাখিটাকে নিল। ছোট্ট বুকটা কাঁপছে ঠিক তার নিজের মতো। কিছুক্ষণ চুপচাপ, তারপর সাজ আস্তে করে বলল, কাল যা করেছেন ওটার কি দরকার ছিল? আরজান দেয়ারে হেলান দিয়ে দাঁড়ালো। হ্যাঁ, কেন? কারণ তুই সীমা ভুলে গেছিলি। সাজের চোখে আবার জল চলে এলো। সীমা শেখানোর জন্য মানুষকে মেরে ফেলতে হয়? মরিসনি তো, দাঁড়িয়ে আছিস, কথা বলছিস। আপনার কাছে সবকিছু এত সহজ মনে হয় কেন? আরজান একটু চুপ করলো, তারপর শান্ত গলায় বলল, সহজ না, আমি শুধু কঠিনটাকে আগে শিখে গেছি। সাজ মাথা নিচু করলো। আপনি মাঝে মাঝে খুব খারাপ। মাঝে মাঝে? সাজ চোখ তুলে তাকালো রাগ নিয়ে। সিরিয়াসলি বলছি। সাজ পাখিটাকে বুকের কাছে জড়িয়ে ধরলো। এটা বাঁচবে? আজান তাকিয়ে বলল, যদি ঠিকভাবে দেখাশোনা করিস বাঁচবে, আর যদি না পারি তাহলে মরে যাবে। সাজ বিরক্ত হয়ে বলল, সব কথায় এত কড়া হতে হয়? বাস্তবতা কড়া। সাজ ঠোঁট কামড়ে চুপ করে রইল, তারপর হঠাৎ বলল, আপনি আমাকে এত কষ্ট দেন কেন? প্রশ্ন শুনে আরজান কয়েক সেকেন্ড চুপ করে থাকলো, তারপর খুব শান্ত গলায় বলল, কারণ তুই সহ্য করতে পারিস। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এটা কোন কারণ হলো? হ্যাঁ, যারা ভেঙে পড়ে তাদের আমি এভাবে ট্রিট করি না। বৃষ্টির শব্দ পড়ছে ধীরে ধীরে। সাজের চোখ আবার ভিজে উঠল, কিন্তু এবার কান্না একটু আলাদা। আপনি খুব খারাপ মানুষ জানি, তবুও পাখি এনে দিলেন কেন? আরজান একটু তাকিয়ে রইল তার দিকে। সব খারাপ মানুষ পুরোটা খারাপ না। সাজ কিছু বলল না, শুধু পাখিটার দিকে তাকিয়ে রইল। আরজান ঘুরে চলে যেতে লাগলো, দরজার কাছে গিয়ে থামলো। ওষুধটা খেয়েছিস? সাজ চুপ। না খেলে আবারও আজকেও থেরাপি দিবেন? থেরাপি দিব কিন্তু। সাজ চোখ বড় বড় করে তাকালো। আপনি? আরজান হালকা হাসলো, মজা করলাম, খেয়ে নিস। বৃষ্টিটা নেমেছে, একটু জোরে নেমেছে এখন।
টুপটাপ শব্দে বারান্দাটা ভরে গেছে। সাজ এখনো দাঁড়িয়ে, হাতে শালিকের বাচ্চা। আরজান ভাই চলে গিয়েছে অনেকক্ষণ হলো, তবে হঠাৎ আবার দরজাটা কিঞ্চিত খুলে গেল। সাজ বিরক্ত হয়ে বলল, আবার কি? আরজান দরজার ফ্রেমে হেলান দিয়ে দাঁড়িয়ে। চেক করতে এলাম পাখিটা এখনো বেঁচে আছে না তোর আদরে অলরেডি শহীদ হয়ে গেছে। সাজ চোখ তুলে কুঁচকে তাকালো। আপনার সমস্যা কি? সবসময় খোঁচা দিয়ে না দিলে চলে না? না, তোর সাথে তো একদমই না। তাহলে অন্য কাউকে গিয়ে চালান। তুই এত স্পেশাল, অন্য কাউকে কেন? শ্বাস থমকে গেল। তারপর টুস করে বলল, স্পেশাল না, আপনার টার্গেট প্র্যাকটিস। আরজান এগিয়ে এলো। ভালো বলেছিস, কিন্তু টার্গেটটা বেশ শক্ত, এখনো ভাঙেনি। সাজ গম্ভীর মুখে, ভাঙলে আপনার শান্তি লাগবে না, তখন আর মজা থাকবে না। আপনি একদম অসুস্থ। ডায়াগনোসিস করলি? প্রেসক্রিপশন দিবি নাকি? দূরে থাকুন। দিব। আরজান হেসে মাথা নাড়ল। ওটা আমার রাগের ওষুধ না। সাজ বিরক্ত হয়ে অন্যদিকে তাকালো। বৃষ্টি একটু এসে গায়ে লাগছে। আরজান হঠাৎ বলল, পাখিটার নাম কি রেখেছিস? আপনার মতো কোনো আজব নাম রাখবো না। মানে আরজান জুনিয়র রাখছিস নাকি? ধুর, ওটা হলো পাখিটাও অত্যাচারী হয়ে যাবে। তোর কাছেই তো আছে, ট্রেনিং পেয়ে যাবে। সাজ এবার সরাসরি তাকালো। আপনি আমাকে আবার কিছু করানোর প্ল্যান করছেন? আরজান ভ্রু তুলল। কেন, ভয় পাচ্ছিস? না, কিন্তু আপনি থাকলে ভয় না পেয়ে উপায় আছে? ভালো, ভয় থাকা দরকার, না হলে আবার সীমা ছাড়াবি। দাঁতের দাঁত চেপে সাজ বলল, কাল যেটা করেছেন ওটা সীমা দেখানো না, অত্যাচার। শিখেছিস তো? কি শিখেছি? আমার সাথে লাগতে নেই। আমি লাগি? আপনি নিজেই এসে লাগান। আরজান একটু এগিয়ে এলো। তুই না লাগলে আমি আসতাম না। সাজ হতভম্ব। মানে মানে তুই সমস্যা, আমি শুধু রিয়াকশন। সাজ ঠুস করে বলল, ও, নিজের দোষ নেই, সব আমার। এক্স্যাক্টলি। আপনি আনবিলিভেবল। যা বলেছিস তার স্পেলিং বলতো। স্বাস্থ্য মতো খেয়ে গেল। ওসব বানান ফানান সে পারে না। আরজান শান্ত গলায় বলল, তবুও আমার সাথেই থাকিস। থাকি? কে থাকে? আপনি জোর করে থাকান। আরজান হাসল। পালিয়ে যা দেখি। দরজা তো খোলা। সাজিক সেকেন্ড চুপ করে রইল, তারপর মুখ ঘুরিয়ে বলল, যাবো। যা। যাবো বললাম তো, তাহলে দাঁড়িয়ে আছিস কেন? সাজ গম্ভীর হয়ে বলে, কারণ বৃষ্টি হচ্ছে। আরজান ঠোঁট চেপে হাসল। ও, বৃষ্টি থামলে পালাবি? হ্যাঁ, ঠিক আছে। আমি তখন ছাতা হাতে দাঁড়িয়ে থাকবো। কেন? ধরার জন্য। সাজ চোখ বড় বড় করে, আপনি সিরিয়াস? পুরো সিরিয়াস। পালালে ধরে এনে আবার থেরাপি দিব। সাজ পাখিটাকে আরো শক্ত করে ধরে বলল, আপনি মানুষ না, ভয়ঙ্কর কিছু। ধন্যবাদ, কমপ্লিমেন্টটা নিলাম। এটা কমপ্লিমেন্ট না, আমার কাছে সবই কমপ্লিমেন্ট। সাজ বিরক্ত হয়ে চুপ করে গেল। বৃষ্টি আরো জোরে নামছে। আরজান ধীরে বলল, ওষুধটা খাসনি এখনো, তাই না? সাজ গম্ভীর, না। কেন? মরে গেলে শান্তি পাবেন, তাই না? আরজান একটু থেমে গেল, তারপর ঠান্ডা গলায় বলল, না, তুই মরলে ঝামেলা বাড়বে। সাজ চোখ মুখ কুচকে বলল, কি ধরনের মানুষ আপনি? প্র্যাকটিক্যাল, নির্দয়, কারেন্ট। ওষুধ খেয়ে নিস। কারেক্ট, ওষুধ খেয়ে নিস, না হলে আজ রাতে বোনাস থেরাপি আছে। সাজ চোখ তুলে তাকালো। চোখ কপালে তুলে বলল, আবার? আরজান দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, এবার 47 না 100 বার। হঠাৎ সাজ শালিক পাখিটার দিকে তাকিয়ে বলল, তোর নাম কি রাখি? সাজ আস্তে করে পাখিটা ছোট্ট করে চিকচিক শব্দ করলো। সাজের চোখ একটু উজ্জ্বল হয়ে উঠল। ও, বুঝেছি, তোর নাম হবে চিকু। ভালোই তো, নাম রাখার ক্ষেত্রেও তোর লেভেল খুব হাই। সাজ ঘুরে তাকালো। আপনার কোনো কাজ নেই? অভাব নেই, তোর জন্য আজাইরা থাকি। তাও যে তোকে মানুষ করার জন্য এত সময় দিচ্ছি, শুকরিয়া আদায় কর। আরজান এগিয়ে এসে পাখিটার দিকে তাকালো। এটা দেখতে তোর মতোই, দুর্বল আর সব সময় কাঁদে। সাজ কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই চিকু হালকা করে ডানা ঝাপটিয়ে উঠল। তার সোজা গিয়ে বসলো সাজের মাথার উপর। এই, আরে নাম। এর আগেই পচাত। সাজ একদম জমে গেল। 2 সেকেন্ড নিস্তব্ধতা, তারপর ইস, আরজান হেসে ফেটে পড়ল। এই তো, সাব্বাস। সাজ চিৎকার করে উঠল, এটা কি হলো? চিকু তোর প্রতি তার ভালোবাসা প্রকাশ করলো।
এটা ভালোবাসা? শ্বাস তাড়াহুড়ো করে মাথা ছাড়তে এক হাতে চিকুকে নামানোর চেষ্টা করলো, কিন্তু চিকু চিকচিক করছে নির্দোষ মুখে। দেখছেন, হাসছেন। দেখেছেন হাসছেন কেন? কিছু করেন। কি করব? ওর ফ্রিডম বন্ধ করব? দেখ, আমি এত খারাপ না। আমি এত খারাপ না। কেউ তার জরুরি কাজ করছে আর আমি গিয়ে বাধা দিব? ও আমার মাথায় হাগু করেছে, উপযুক্ত জায়গা। পাখিও জানে তোর মাথায় যে গু, তাই ওখানেই হাগু করেছে। সাজ রেগে ফুঁসতে ফুঁসতে বলল, চিকু তুই বিশ্বাসঘাতক। চিকু আবার চিকচিক করে উঠল। এই যা, মাথা ধুয়ে আয়। ওয়া কি গন্ধ, যা। সাজ রেগে আরজানের দিকে তাকালো। সময় আসুক, চিকুকে যদি ওনার মাথায় ওপর বসিয়ে পটি না করিয়েছি। বেলা ভালোই হয়েছে। ক্ষণিকালয়ে এমন বেলায় পুরুষ মানুষ খুব একটা বাসায় থাকে না, বিশেষ করে কর্তারা। তারা কাজে চলে যায়। আরজান, রাজ, প্রাণ ওরা তো কাজে চলে গিয়েছে। তবে আবরাজ রাত ঘুমাচ্ছে এখনো। শেষ রাতের দিকে বাড়ি ফিরেছে এই দুজন। আর আরফিত তো মাত্রই ঘুম থেকে উঠল। সে বিবাহিত পুরুষ, তাই একটু দেরি করেই ঘুম ভাঙে তার। এটাই স্বাভাবিক। আজকেও তাজও বাসায় আছে। তার ফ্লাইট রাতের দিকে। বাড়ির সবার নাস্তা হয়ে গেছে, বাকি আছে আরভিদ আর আরজা। আরভিদের মা ছেলের বউকে নাস্তা খেয়ে নিতে বলেছিলেন, কিন্তু আরজা খেলো না। স্বামীকে ছাড়া নাকি সে খাবে না। এ কথা শুনে আরভিদের মায়ের মনটা খুশিতে ভরে গেল। টেবিলে পরিপাটি করে সাজানো নাস্তা। আরভিদ চুপচাপ প্লেটের দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। তারপর ভ্রু কুঁচকে তাকালো আরজার দিকে। এটাই নাস্তা নাকি আজকাল সঞ্জন নামের কোনো নতুন রীতি শুরু করেছ? আরজা ধীরভাবে চায়ের কাপ নামিয়ে রাখলো। চোখে সরাসরি তাকালো না। অপচয় না করাটা যদি তুমি সংযম বলো, তাহলে হ্যাঁ, আমি সেটা মানি। আরভিদ ঠোঁট বাঁকালো। অপচয় আর কৃপণতার মাঝে একটা শুকনো পার্থক্য আছে, সেটা সবাই বোঝে না অবশ্য। আরজা এবার তাকালো, চোখে সরাসরি বিরক্তি। সবাই আবার অকারণে বিলাসিতাকেও প্রয়োজন মনে করে না। কিছুক্ষণ দুজনের চোখে চোখ আটকে রইল। আরভিদ কাঁটা চামচটা নামিয়ে রাখলো, একটু ঝুঁকে এলো সামনে। তোমার এই হিসেবি স্বভাবটা তোমার পরিবারের কাছ থেকেই পাওয়া, তাই না? আর যা এক মুহূর্ত থামলো, এরপর খুব মাপা গলায় বলল, আমার পরিবার অন্তত টেবিলে বসে অযথা খরচ বাড়ায় না। ইঙ্গিতটা বুঝলো। তবে তবে শোনো পাগলের গোষ্ঠী, ইঙ্গিতটা বুঝলাম। তবে শোনো পাগলের গোষ্ঠী, এটা আমার বাড়ি, সো যা হবে আমার নিয়মই হবে। আর যা হাসলো। নিয়ম মানতে আপত্তি নেই, যদি সেটা যুক্তিসঙ্গত হয়। আরভিদ সোজা হয়ে বসল। যুক্তি শেখানোর দরকার নেই আমাকে। আর যা শান্ত গলায় জবাব দিল, আমি শেখাচ্ছি না স্বামীজান, শুধু মনে করিয়ে দিচ্ছি সব সিদ্ধান্তই একতরফা হয় না। তোর সিদ্ধান্ত নিয়ে তুই কবরে যা। আর যা চুপ করে গেল। এখানে চেঁচামেচি করা যাবে না, বাড়ির মানুষ কি ভাববে। ঠিক তখনই ডোরবেলের শব্দ হলো। কাজের মেয়ে দৌড়ে গেল। আরভিদ বিরক্ত হয়ে মাথা তুলল। এই সকালে আবার কে আসলো? কাজের লোক এসে দরজা খুলতেই বাইরে থেকে চেনা গলা ভেসে এলো, এই যে জামাইবাবু আছেন? আর যার শরীর এক ঝটকায় শক্ত হয়ে গেল। আরভিদের চোখ সরু হয়ে এলো। এটা তার ছোট শালিকাটা না? জাউরাই এখানে কেমনে এলো? সে দরজার কাছে তাকাতেই দেখলো তার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। তাদের আসার খবর পেতেই বাড়ির মহিলাদের তুলু শুরু হয়ে গেল। ন্যাকা যত সব। সকাল সকাল এমন করে কে কার বাড়িতে আসে, তাও আবার ঝুলিয়ে দেওয়া মেয়ের শ্বশুর বাড়িতে। আরভিদের খাওয়ার রুচি মরে গেছে। আরভিদ ধীরে ধীরে চেয়ার থেকে উঠল। বাহ, সার্কাস তো নিজে থেকেই এসে গেছে। আর যা তীক্ষ্ণ গলায় বলল, ভদ্রভাবে কথা বলো। ভদ্রতা? আরভিদ হেসে উঠল। যাদের দেখে আমার সকালের নাস্তা হজম হয় না তাদের সাথে? এদিকে ড্রয়িং রুমে ঢুকেই শ্বশুর গলা চড়ালো, কই আমার মেয়ে? এত বড় বাড়িতে থাকে আর বাবাকে দরজায় দাঁড় করিয়ে রাখে। আরভিদ ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকলো। দেখুন, এটা হোটেল না, আর আপনারা অতিথিও না। আর যা তাড়াতাড়ি এগিয়ে এলো, ওরা আমার বাবা মা। আরভিদ ঠান্ডা গলায় বলল, তাই তো সমস্যা। শ্বশুর হেসে উঠল, জামাইবাবু আপনি মুখ সামলে কথা বলো। জামাইবাবু একটু মুখ সামলে কথা বলো। আমরা গরিব হতে পারি, কিন্তু
কিন্তু অভ্যাসগুলো খুবই দামি। আরভিদ কেটে দিল। অন্যের বাড়িতে এসে বসে পড়া, হিসেব করা আর সুবিধা নেওয়া, এসব তো ফ্রি, তাই না? আরভিদ শালাটা উঠে দাঁড়ালো শালাটা এবার উঠে দাঁড়ালো আরভিদের। এই এই, আমি কিন্তু ক্যারাটে জানি। আরভিদ এক পা এগিয়ে গেল, চোখে সরাসরি হুমকি। শালার ঘরের শালা? কি আরভিদ? খবর তো ভালোই। ভাবলাম একটু সময় নিয়ে মেয়েটাকে দেখি। সারাদিন থাকবো। সারাদিন? মেয়ে দেখার জন্য এতটা সময় প্রয়োজন, এটা আমার জানা ছিল না। শাশুড়ি তৎক্ষণাৎ কথা জুড়ে দিলেন। এই তো, মেয়ের বাড়ি আসা যাওয়া তো থাকবেই, আর তাছাড়া আত্মীয়তা বলে একটা ব্যাপার আছে। আরভিদ ধীরে ধীরে এগিয়ে এসে সামনের চেয়ারে বসলো। আত্মীয়তা অবশ্যই আছে, তবে আত্মীয়তার নামে অযথা দীর্ঘস্থান অবস্থান তো একটু ভিন্ন ব্যাপার। শালা হালকা হেসে বলল, দুলাভাই, আপনি তো দেখছি খুব হিসাবি মানুষ। আরভিদ আবার সরাসরি তাকালো তার দিকে। হিসেবি নই, সচেতন। অপ্রয়োজনীয় ব্যয় এবং সময় দুটোকেই আমি এড়িয়ে চলি। কি গো, অপচয় নিয়ে তো খুব জ্ঞান দিলে মাত্র, তো কিছু বলছো না কেন? আচ্ছা, চুপ করে গেল। শ্বশুর গলা পরিষ্কার করে বললেন, তুমি কি বলতে চাইছো আমাদের আশাটা অপ্রয়োজনীয়? আরভিদ এবার সামান্য ঝুঁকে বসে বলল, আমি তো শুধু এতটুকুই বলতে চাইছি যে কাজ অল্প সময়ে সম্পন্ন করা যায়, সেটাকে অযথা দীর্ঘায়িত করার প্রয়োজন দেখছি না। আপনারা এসেছেন, সম্মান করছি, কিন্তু সারাদিন থাকা, এটা আমার দৃষ্টিতে অযৌক্তিক। শাশুড়ি মুখের হাসি মুছে গেল। শালা চোখ নামিয়ে নিল। আরভিদ শেষবারের মতো স্পষ্ট করে বলল, আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। সংক্ষিপ্ত সাক্ষাৎ যেমন মর্যাদা বজায় রাখে, তেমনি অযথা দীর্ঘ উপস্থিতি অনেক সময় সেই মর্যাদাকেই প্রশ্নবিদ্ধ করে। হঠাৎই ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। এই এই আরভিদ, এভাবে কথা বলছিস কেন? আরভিদের মা তড়িঘড়ি করে এসে দাঁড়ালেন সামনে। তার চোখে স্পষ্ট অসন্তোষ। পেছন পেছন চাচিরাও এসে যোগ দিলেন। আরে, মানুষজন এসেছে মেয়ের বাবা বাড়ি। মা বাবা এভাবে কেউ কথা বলে নাকি? আরভিদ চুপচাপ বসে আছে। আমি তো শুধু যুক্তির কথা বললাম মা, যুক্তি সব জায়গায় দেখাতে হয় না। মা এবার গলা একটু উঁচু করলেন। সম্মান বলে একটা জিনিস আছে, ওরা তো শ্বশুর শাশুড়ি। চাচি পাশ থেকে যোগ করলেন, তোর নিজের বোনের বাসায় গেলে কেউ যদি এভাবে বলতো কেমন লাগতো বলতো? এই কথায় কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল আরভিদ। মুখ শক্ত হয়ে গেল, কিন্তু কিচ্ছু বলল না। শাশুড়ি একটু গলা নরম করে বললেন, না না থাক, আমরা কেউ মন খারাপ করিনি, ছেলে মানুষ একটু রাগ হয়েছে বুঝি। শালাবাবু হেসে বলল, হ্যাঁ দুলাভাই, দুলাভাই তো সিরিয়াস টাইপ মানুষ, আমরা বুঝে গেছি। আরভিদ এবার ধীরে মাথা তুলল, ঠোঁটের কোণে হালকা হাসি বজায় রাখলো। বোঝা ভালো, ভুল বোঝার চেয়ে। আরজা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখ বরাবর আরভিদের দিকে যাচ্ছে। সে বুঝতে পারছে এই চুপ থাকা মানেই ঝড় থেমে যায়নি। মা এবার আরজার হাত ধরে বসালেন। এই যে মা, তুমি কিছু মনে করো না, ও স্বাভাবিক একটু এমন। আরজা মৃদু হেসে বলল, আমি কিছু মনে করিনি মা। আরভিদ উঠে দাঁড়ালো ধীরে। ঠিক আছে, যেহেতু সবাই এত অনুরোধ করছে থাকুন। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরের কথাতেই আবার থমকে গেল পরিবেশ। তবে একটা কথা পরিষ্কার করে দিচ্ছি। সে হাত ঘড়ির দিকে তাকালো। আমি সময় অপচয় পছন্দ করি না, তাই আজকের দিনটা কিভাবে কার্যকর করা যায় সেই আশা করি সবাই মাথায় রাখবেন। চাচিরা একে অন্যের দিকে তাকালেন। চাচিরা একে অন্যের দিকে তাকালেন। এই ছেলের বোঝানো মুশকিল। শ্বশুরি এবার কাশলেন হালকা করে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো এমনিতেই বেশি সময় নেব না। আরভিদের চোখে তখন স্পষ্ট একরক্ষা জেদ। সে কিছু না বললেও তার ভেতরের সিদ্ধান্ত পাকা, আজই যেভাবেই হোক এদের বিদায় করবে। আরভিদ ভালো করেই আলাউদ্দিন তালুকদারকে চেনে। নির্ঘাত
নির্গত ভাষায় চাল ডাল শেষ হয়ে গেছে, তা কিনতে হবে বলে মেয়ে শ্বশুরবাড়িতে হনহনিয়ে চলে এসেছে। দুপুরের খাবার টেবিলে জমে উঠেছে বেশ নানা রকম পদ, মাছ, মাংস ভুনা, ডাল, ভর্তা, সব কিছু সাজানো। সবাই বসেছে, আবরাজ উঠে খেতে বসেছে, তাজও আর রাতও একসঙ্গে খেতে বসেছে। সাজ এখনো ঘুমাচ্ছে, তাকে ডাকার জন্য লোক পাঠানো হলে এই লোকই ভয়ে দৌড়ে আসে। আসুক আরজান, তারপরও ঠিক বিচার হবে। কাজের লোক জামাল চুপচাপ পাশে দাঁড়িয়ে আছে। আরবিদ একবার তাকালো তার দিকে। জামাল বুঝে গেল। আলাউদ্দিন তালুকদার খুব আরাম করে খেতে শুরু করলেন। ওহো, রান্না তো বেশ হয়েছে। আরবিদ ভদ্র মুখে বলল, আপনার জন্য এই স্পেশাল ব্যবস্থা। খাওয়ার মাঝখানে শ্বশুর বললেন, এই মাংসটা তো দারুণ, আর একটু দাও তো। জামাল তৎক্ষণাৎ এগিয়ে দিয়ে বলল, এইটা খান স্যার, এটা সবচেয়ে নরম। খাওয়া শেষ হতে আলাউদ্দিন তালুকদার বললেন, উফ, পেটটা কেমন যেন লাগছে। শ্বশুর কপালে হাত দিলেন। 10 সেকেন্ডও হয়নি। এই বাথরুমটা কোন দিকে? চাচি তড়িঘড়ি করে দেখিয়ে দিলেন, ওই দিকে যান, পাশে। একবার গেলেন, 5 মিনিট পর আবার বের হলেন। তারপর আবার দৌড়। আরবিদ ফিসফিস করে বললেন, বাবা কি হয়েছে? আলাউদ্দিন তালুকদার হাঁপাতে হাঁপাতে বলল, চুপ, পরে বলি। আরেক দফা দৌড়। চাচিরা একে অন্যের দিকে তাকাচ্ছেন। শাশুড়ি চিন্তিত, এই হঠাৎ এমন হলো কেন? আরজা এবার সরাসরি তাকালো আরবিদের দিকে। তার চোখ শুরু হয়ে এলো। তুমি কিছু করেছো? আরবিদ একদম শান্ত, গ্লাসে পানি ঢালছে। আমি তো অতিথি আপ্যায়ন করছি। ঠিক তখনই আবার ভেতর থেকে আওয়াজ, আরে আরেকবার যেতে হবে। আরবিদ মুখ চেপে হাসি আটকাচ্ছে। তাজ পাশে বসে ধীরে বলল, ভাই, একটু বেশি আপ্যায়ন হয়ে গেল না? আরবিদ নিচু গলায় উত্তর দিল, কিছু কিছু মানুষকে দ্রুত বিদায় করে দিতে বিশেষ ব্যবস্থার দরকার হয়। আচ্ছা, আমি গিয়ে দেখে আসি শ্বশুর মশাইয়ের কি অবস্থা। সে উঠে বাথরুমের দিকে গেল। সেখানে গিয়ে দেখলো দরজা খুলে বের হয়েছে আলাউদ্দিন তালুকদার। মুখ লাল, চোখে অস্বস্তি। আরবিদ ভ্রু তুলে তাকালো, আরে কি অবস্থা, ম্যারাথন দৌড়চ্ছেন নাকি? আলাউদ্দিন অস্বস্তিতে হেসে বললেন, না না, পেটটা একটু সমস্যা করেছে আর কি। আরবিদ মাথা নেড়ে বলল, ও বুঝলাম, আমাদের রান্না হয়তো একটু রিচ হয়ে গেছে আপনার জন্য। ভেতরে ভেতরে সে হাসছে, কিন্তু মুখে একদম সিরিয়াস ভাব। ভালোই হয়েছে এই লোকের খাবারে সে জামাল গোটা মিশিয়ে দিয়েছিল। আলাউদ্দিন কিছু বলার আগে আবারও চোখ মুখ কুঁচকে ফেললেন। আরে, আবার লাগছে। তিনি তড়িঘড়ি করে ঘুরে দাঁড়াতেই হঠাৎ করেই তার লুঙ্গিটা একটু ঢিলে হয়ে নিচের দিকে সরে গেল। 1 সেকেন্ডের জন্য জমে গেল সময়। আরবিদ হঠাৎ চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। আলাউদ্দিন একদম লজ্জায় পড়ে লাল হয়ে গেলেন। আরে, তাড়াহুড়ো করে লুঙ্গিটা তুলে নিলে চারপাশে তাকালেন কেউ দেখেছে কিনা। আরবিদ গম্ভীর মুখে বললেন, মেয়ের জামাইয়ের সামনে লুঙ্গি পরে আসলে এমনই হবে। আলাউদ্দিন তালুকদার আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, সরাসরি লুঙ্গি চেপে ধরে আবার বাথরুমে ঢুকে গেলেন। দরজা বন্ধ হতে আরবিদ ধীরে মাথা নিচু করলো। তার কাঁধ হালকা কেঁপে উঠছে, হাসি আটকাতে কষ্ট হচ্ছে। সে নিজেকে সামলে নিয়ে আবার আগের মতো মুখে ঠান্ডা করে দাঁড়ালো। খুবই বিপজ্জনক। সে আস্তে বলল, শরীর ঠিক না থাকলে আসা উচিত না। সে কিছুক্ষণের মধ্যেই বের হলো। তার অবস্থা ক্রমেই খারাপ। শেষমেশ তিনি হাঁপাতে হাঁপাতে বের হলেন। না, আজকে আর থাকা যাবে না, শরীরটা একদম ভালো লাগছে না। শাশুড়ি তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন, চলো চলো বাসায় যাই, সবাই থাকতে বলল, কিন্তু সে রাজি হলো না। এখন একটু পেটে চাপ কম লাগছে। কোনো মতে সবার থেকে বিদায় নিল। সবাই ব্যস্ত হয়ে পড়লো তাদের বিদায় দিতে। দরজার কাছে দাঁড়িয়ে আরবিদ খুব নরম গলায় বলল, আরে এত তাড়াহুড়ো কেন, আরেকটু থাকেন। শ্বশুর কষ্টের হাসি দিলেন, না না, আবার আসবো। বলতে না বলতেই তার পেটে আবার মোচড় দিল। এই চলো চলো বাসায় চলো। আরবিদ আলাউদ্দিন তালুকদারের দিকে তাকিয়ে বলল, বাবা, একটা ডাইপার পরলে ভালো হতো না? রাস্তায় যদি লুঙ্গি নষ্ট করে দেন। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সাথেই থাকুন এবং নেক্সট পার্ট তাড়াতাড়ি পেতে দ্রুত কমেন্ট বক্সে কমেন্টে ভরিয়ে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।